রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। আমার কাছে যেভাবে এসেছেন ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জফর ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমার নাম রাকিন, আশা করি ঘটনাটি ভালো লাগবে। ঘটনাটি কালেক্ট করেছি সত্তার কবিরাজের থেকে এবং তিনি যেভাবে আমাকে শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আমি সত্তার কবিরাজ, পেশা একজন কবিরাজ হলেও আমার কাছে শুধু সাধারণ চিকিৎসা নয়, আমি জিন, ভূত, কালো জাদু এবং অপশক্তির মোকাবেলা করতেও সবসময় চেষ্টা করে থাকি। আমার কাছে বহু লোক আসে, কেউ সুস্থতার খোঁজে, কেউ মুক্তি পেতে আসে। তবে আজকের যে ঘটনাটা বলবো না, সেটা একেবারে অন্যরকম। এমন ভয়ঙ্কর কিছু আমি আগে কখনো দেখিনি। সেদিন বিকেল বেলায় শীতল হাওয়ায় আমার ঘরে বসে মোটামুটি ওষুধ তৈরি করছিলাম। হঠাৎ পাশের গ্রাম থেকে একদল লোক রীতিমতো হন্য হন্য করে ছুটে এলো। তাদের মুখে দেখলাম এক আতঙ্ক, এক রাস আতঙ্ক নিয়ে। তারা আমাকে ডেকে বলল, সত্তার কবিরাজ, আপনি আপনি আমাদের শেষ ভরসা। আমাদের গ্রামে এমন এক ঘটনা ঘটেছে যা বললে আপনি নিজেও শিউরে উঠবেন। আমি মাথা তুলে তাকালাম। লোকগুলোর মধ্যে কারো মুখে একবারে যেন ভয় এবং দক্ষগুলো, তাদের মুখ লাল হয়ে আছে, ভয়ে একেবারে থরথর করে কাঁপছে। আমি তাকে বলে উঠলাম, কি হয়েছে বলো, তা ভয় পেও না, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে, কেমন? লোকজন একে একে বসে পড়ল। একজন বয়স্ক লোক শুরু করলো তারপর, আমাদের গ্রামে এক বৃদ্ধ, তার নাম কালু ফকির, বয়স হবে 80, বুঝলেন? সেই গ্রামে বহু বছর ধরে থাকে। আগে শান্তশিষ্ট ছিল, কিন্তু কিছুদিন হলো তার আচরণ বদলে গেছে। সে নাকি হঠাৎ করে পাগলামো করছে, কালো জাদুর চর্চা করেছে। গ্রামের লোকজন তাকে একঘরে করে রেখেছিল, কারণ সে একবার গ্রামের মসজিদে গিয়ে আজান চলাকালীন হাসাহাসি করছিল, ঠাট্টা মস্করা করছিল, আল্লাহকে নিয়ে ঠাট্টা মস্করা করছিল, সবাইকে নিয়ে ঠাট্টা মস্করা করছিল। এরপর তাকে সবাই রীতিমতো থাপ্পড় মারতে 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 একেবারে মসজিদ থেকে বের করে দেয়, কারণ সে নাকি মুনাফিক হয়ে গেছে। আর সবাই বুঝতে পারছে না সে মুনাফিক হয়ে গেছে, সে কোনো সাধারণ মানুষ না, শয়তান হয়ে গেছে, শয়তান। এরপর থেকে সে ভয়ঙ্কর পাগল হয়ে যায়। সে এখন সবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য কালো জাদু শুরু করে দিয়েছে। এখন পুরো গ্রাম তার কালো জাদুর কবলে। মানুষ পাগলের মতো আচরণ করছে, কেউ কেউ মারা যাচ্ছে, এমনকি ঘর বাড়িতে আগুনও ধরছে। অথচ আগুন লাগার কোনো কারণ পাওয়া যাচ্ছে না, একেবারে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম। এরপর একজন যোগ করলো, কালু ফকির বলেছে গ্রামে যারা তার বিরুদ্ধে ছিল এবং তাকে নাকি লাথি মারতে মারতে একেবারে এক ঘরে করে দিয়েছে, থাপ্পড় মেরেছে, সবাইকে শেষ করে দিবে। সে নাকি এক ভয়ঙ্কর ইফরিত জিনকে নিয়ন্ত্রণ করে আনছে। সেই জিন গ্রামের মানুষের উপর হামলা করেছে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই তার শক্তি ভাঙতে পারেনি। আপনি ছাড়া আর কেউ আমাদের সাহায্য করতে পারবে না হুজুর, কিছু একটা করুন। আমি ভেবে দেখলাম বিষয়টা বেশ গুরুতর। বললাম, ঠিক আছে, তোমরা বাড়ি ফিরে যাও, কাল সকালে আমি তোমাদের গ্রামে যাবো, কেমন? তবে তোমাদের সাহস রাখতে হবে। কালো জাদু ভয়ঙ্কর, কিন্তু আল্লাহ তাআলার উপরে আর কিছুই নেই। আল্লাহ তাআলার সাথে থাকলে অসম্ভব বলতে কিছুই নেই। এরপর তারা চলে গেল। আমি ঠান্ডা মাথায় চিন্তা করতে লাগলাম, হলোটা কি, ঘটনা কি? এই কালো জাদুকর আর তার উদ্দেশ্য কি? কেনই বা প্রতিশোধ নিচ্ছে? আর প্রতিশোধ নিলে একজন দুজনের উপর নিতে পারে, কেন পুরো গ্রামের উপর অভিশাপ নিচ্ছে? ঘটনাটা কি? আমি রাত গভীর হলো,
চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল। আকাশ তখন মেঘ জমেছে, যেন কোনো ঝড় আসতে চলেছে। আমি ঘরের ভেতরে বাতি জ্বালিয়েছিলাম, মোমবাতির আলো, হালকা মনে হচ্ছিল আলো ধীরে 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 আলো ধীরে ধীরে চলছে। আমি জানতাম আজকের রাতটা হবে ভয়াবহ এক রাত, কেননা নাকির জিনকে ডাকার জন্য আমাকে গভীর ধ্যানে বসতে হবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে অন্য বিপদের আশঙ্কা ছিলাম। কালো জাদুর শক্তি ইতিমধ্যে আমাকে ঘিরে ধরার চেষ্টা করবে, কারণ কালো ফকির নিশ্চয় বুঝতে পেরেছে আমি তার বিরুদ্ধে কিছু একটা করতে চলেছি। আর যারা কালো জাদু করে তারা অনেক অলৌকিক শক্তিধর হয়, তারা মানুষের মনের আশা ভরসা সব জানতে পারে। তো যাই হোক, আমি চিন্তা করে দিলাম যা আবার হবে, নাকির জিনকে তো আমার ডাকতে হবে। আমি ধীরে ধীরে মেঝেতে একটা সাদা চাদর বিছিয়ে দিলাম, তারপর বসলাম পা গুটিয়ে। আমার সামনে একটা তামার বাটি রাখা ছিল, যার ভিতরে পবিত্র পানি আর কিছু আয়াত লেখা তাবিজ রাখা ছিল। আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে একেবারে জপ শুরু করলাম। নাকির জিনকে ডাকতে হলে আমার মন সম্পূর্ণ শান্ত রাখতে হবে, কেননা সে দানবীয় শক্তিশালী হলেও তাকে নিয়ন্ত্রণ করা কিন্তু সহজ কাজ নয়। হায়াত তারাত করতে করতে হঠাৎ করে মনে হলো ঘরের বাতাস রীতিমতো ভারী হয়ে এলো। এমন একটা অনুভূতি যেন চারপাশে কেউ হেঁটে বেড়াচ্ছে। কেমন যেন আমার মাথাটা দুলছিল, মনে হচ্ছিল মাথাটা চক্কর দিয়ে উঠলো। চোখ বন্ধ করে বুঝতে পারছিলাম কিছুটা যেন ঠিক নেই। তখন আমি বেশ স্থির হয়ে রইলাম, কারণ আমি জানি নাকির জিন এরকম তো হওয়ার কথা নয়। এরকম কেন হচ্ছে কিছু বুঝতে পারলাম। কোনো কালো ছায়া আমার ডান পাশে ভেসে উঠলো। চোখ না খুলে বুঝতে পারলাম এটি কোনো পিশাচ জিন, এটা কোনো নাকির জিন নয়। নাকির জিনের ভয়াবহতা এমন নয়, এটা মনে হচ্ছে কোনো খারাপ জিন, ডেভিল ছাড়া এটা কিছু হতে পারে না। আমি শুনলাম সে গম গমে কণ্ঠে বলল, তুই নাকির জিনকে ডাকছিস তা না? জানিস না তোর জন্য কি অপেক্ষা করছি আজকে? শুধু একবারই বলবো, তুই যদি ওই গ্রামে এক পাও রাখিস, ধ্বংস করে দেব, ধ্বংস। আমি কোনো উত্তর দিলাম না, শুধু আয়াত পড়তে লাগলাম। কিন্তু সেই পিশাচটি আমার কানে ফিস ফিস করে বলতে লাগলো, তোর সময় শেষ। তুই যদি নাকিরকে ডাকিস তোর ঘর মোটকে দেবো আমি, মাথায় রাখিস। আর যদি একবার ওই গ্রামে পদার্পণ করিস তাহলে সেই দিনই তোর শেষ দিন হবে। তার গলা এতটাই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তের জন্য আমার শরীর শিউরে উঠল। কিন্তু আমি জানতাম আমাকে শক্তিশালী হতে হবে, সাহস রাখতে হবে মনের ভেতরে, কারণ আমি জানি এগুলো আমাকে, আমার ব্রেনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য এরকম করছে। ভয় দেখাচ্ছে যেন আমি ভয়ে চড়ে নাকিরকে না ডাকে, আর নাকিরকে না ডাকলে স্যার আমাকে শেষ করে দিতে পারবে। আমি আয়াত পড়া বন্ধ করলাম না। ঠিক তখন মনে হলো আমার চারপাশে ছোট ছোট হাত আমাকে টানছে। চোখ করে তাকালাম, দেখি মেঝেতে অসংখ্য শিশুর মতো দেখতে পিশাচ বসে আছে। তাদের চোখ গর্তের মতো কালো, মুখে একটা বিকৃত হাসি। তারা চিৎকার করে বলতে লাগলো, তোর কিছু হবে না, তুই আমাদের মতোই মরবি। তোর নাকি রাজ তোকে বাঁচাতে পারবে না। আমি চিৎকার করে রীতিমতো সূরা আল ফালাক এবং সূরা নাস পড়তে লাগলাম। আয়াতটা শুনে তারা ছটফট করতে লাগলো। একে একে তারা মেঝেতে গলে যেতে লাগলো, যেন মোমের পুতুল আগুনের মতো গলে যাচ্ছে। কিন্তু ভয় কিন্তু এখানে শেষ হয়নি। ঠিক যখনই আমি আবারও ধ্যান মগ্ন হয়ে বসে গেলাম, তখনই আমার ঘরের দেয়াল ধীরে ধীরে সরে আসছিল। পুরো ঘরটা যেন সংকুচিত হয়ে আসছিল। আমার মনে হচ্ছে আমি শ্বাস নিতে পারছি না, কেমন যেন লাগছিল। বুকের ভেতর একটা টান অনুভব করছিলাম। চোখ করে দেখি দেয়ালগুলো সত্যি আমাকে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি যেন এখন একটা বক্সের ভেতর আটকে যাচ্ছি।
আমি আল্লাহর নাম নিয়ে সূরা ইখলাস পড়তে লাগলাম। কিছুক্ষণ পর দেয়ালগুলো থেমে গেল এবং আবারও আগের মতো স্বাভাবিক হয়ে গেল। তবু পিশাচগুলো আর থামলো না। এবার আমার সামনে কালো ধোঁয়ার মতো জমাট বাঁধতে শুরু করলো। ধোঁয়ার ভেতর থেকে একটা বুক বেরিয়ে এলো। তার চোখ দুটো রক্তের মতো লাল, আর মুখে এক বিকৃত হাসি। সে বিভৎসা হাসি দিয়ে বলে উঠল, তুই তুই যদি নাকিরকে ডাকিস তোর মৃত্যু নিশ্চিত। নাকির তোকে বাঁচাতে পারবে না। তুই আমাদের কাছে মাথা নেড়ে দাস হয়ে যা, তাহলে তোকে বাঁচতে দেব। আমি কোনো কথা বললাম না, শুধু মনে মনে আল্লাহর উপর ভরসা রাখলাম। ধোঁয়াটার মুখে রীতিমতো ক্রমশ আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ঠিক তখনই আমি জোরে জোরে সূরা আল বাকারার কয়েকটা আয়াত পড়তে শুরু করলাম এবং লক্ষ্য করলাম সে কালো ধোঁয়া বিকৃত বুক মুহূর্তেই রীতিমতো আমার সাথে মিলিয়ে গেল। এবার আমি বুঝতে পারলাম আমাকে এখানে থেমে গেলে চলবে না। কালো জাদুর শক্তি আমাকে ধ্বংস করতে চলেছে, কিন্তু আমি যদি ধ্যান সম্পন্ন করতে না পারি তবে গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। আমি আবার চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে বসে পড়লাম। স্মরণ করতে লাগলাম এক ধ্যানে নাকিরকে ডাকতে লাগলাম, হে নাকির, হে নাকির, আমি তোমাকে ডাকি, তোমার সাহায্য আমার দরকার, তুমি আমার ডাকে সাড়া দাও। আমি আমার মতো করে স্মরণ করতে লাগলাম। এভাবে প্রায় 30 মিনিট বসে থাকার পর হঠাৎ করে ঘরের ভেতরে অদ্ভুত একটা তাপ অনুভব করলাম। বাতাস যেন মুহূর্তেই ভারী হয়ে গেল। মনে হলো যেন আগুনের শিখা আমার চারপাশে ঘুরছে। আমার শরীর ঘামে ভিজে উঠল। হঠাৎ হঠাৎ পুরো ঘরটা যেন কেঁপে উঠল। বাতিটা নিভে গেল। ঘরের ভেতরে একটা লালচে আলো যেন ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে আমার সামনে বিশাল এক ছায়া মূর্তি আবির্ভূত হলো। সে আর কেউ নয়, নাকির জিন, এক বিশাল আকৃতির নাকির জিন। তার বুকে এক ভয়াবহ দানবীয় রূপ। চোখ দুটি আগুনের মতো জ্বলছিল, তার গায়ের রং কালচে লাল। সে তার বিশাল গর্জন দিয়ে পুরো ঘরটা মুহূর্তে কাঁপিয়ে তুলল আর বলল, তোমার ডাক শুনে এসেছি সত্তার কবিরাজ। কি চাই তোমার? কেন ডেকেছ আমায়? তুমি জানো না আমাকে অসময় কেউ ডাকে না। আমি ধীরে ধীরে তাকে ভয় ভয় কাঁপছিলাম। বললাম, নাকি সাহেব, একটু শান্ত হন, খুব ঝামেলার মধ্যে পড়েছি, না আপনাকে এরকম অসময় ডাকতাম না। নাকির তখন বলল, বলো কি চাও? আমি ধীরে ধীরে কালো ফকিরের কালো জাদু, তার ইফরিত জিন আর পুরো গ্রামের বিপদ সম্পর্কে সমস্ত ঘটনা করে বললাম। আমার কথা শুনে নাকির কিছুক্ষণ চুপ করে শুনল। তারপর বলল, আমাকে কিছুটা সময় দাও, আমি আসছি। ঠিক 5 মিনিটের মধ্যে সে আবারও ফিরে এলো। তারপর গম্ভীর গলায় বলল, সত্তার, কালো জাদুকরের শক্তি অতি ভয়ঙ্কর, আর ইফরিত জিন এখন এই অঞ্চলের সবচাইতে প্রতাপশালী অপশক্তি। আমাদের দ্রুত কাজ করতে হবে। কাল সকাল হওয়ার আগে আমি গ্রামে গিয়ে পরিস্থিতি দেখে আসবো। তুমি প্রস্তুত থেকো, আমাদের সময় হাতে খুবই কম। এই বলে নাকির জিন ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ঘরটা আবারও ঠান্ডা হয়ে গেল। আমি জানতাম আগামীকাল আমাদের জন্য এক ভয়াবহ দিন অপেক্ষা করছে। কালো জাদুর শক্তি, ইফরিত জিন এবং গ্রামবাসীর বিপদ সবকিছু মোকাবেলা করতে হবে, নয়তো পুরো গ্রামবাসী সকলে একসাথে মারা যাবে। তবে নাকিরের উপস্থিতি আমার মনে বেশ সাহস জোগাল। আমি আল্লাহর উপর ভরসা রেখে ঘরের বাতিটা জ্বালিয়ে দিলাম এবং এরপর আমি আর দেরি না করে ঘুমিয়ে পড়লাম। কেন আমি জানি যেভাবেই হোক আমাকে ভোরের ভেতরে রওনা দিতে হবে। আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আর ঘুমিয়ে নি। ধীরে ধীরে যখন ভোর হলো, একটু করে সূর্যের আলো ফুটছিল, তখন আমি রওনা দিয়ে দিলাম। গ্রামে পৌঁছে দেখি গ্রামের চারপাশে অশুভ ছায়ায় ভরে গেছে। আকাশটা যেন মেঘে ঢাকা।
সূর্যের আলো সেখানে যেন পৌঁছায়নি। গ্রামের মানুষজন লক্ষ্য করলাম বেশ ভয়ে কাঁপছে। আমি নাকির জিনের নির্দেশনা অনুযায়ী চলতে থাকলাম। হঠাৎ গ্রামের কোনো এক অদ্ভুত শব্দ শুনতে পেলাম। সেখানে পৌঁছে দেখি একদল পিশাচ জিন ঘোরাফেরা করছে। তারা ভয়ঙ্কর চেহারার, বড় বড় লম্বা দাঁত, আর আগুনের মতো তাদের চোখ। তারা আমাকে দেখে গর্জে উঠল, কিন্তু তার আগে নাকির প্রকট হলো সেখানে। নাকির এর গর্জনে পুরো জায়গাটা রীতিমতো কাঁপিয়ে দিল। পিশাচ জিনগুলো নাকির জিনের শক্তি দেখে ভয় থর 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 করে কেঁপে উঠল। তাদের মধ্যে কয়েকজন পালিয়ে গেল, তবে কিছু জিন নাকিরের সঙ্গে বেশ লড়াই করতে লাগলো। ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল সেখানে। চারপাশে ধুলা আর ধুলা, আগুনের ঝড় শুরু হয়ে গেল। নাকির একে একে তাদের ধ্বংস করলো। আমার চোখের সামনে সেগুলো হলো, একমাত্র আমি ছাড়া আর কেউ দেখতে পায়নি এমন দৃশ্য। আমি যেন হতভম্ব হয়ে গেছিলাম নাকিরের এমন ভয়াবহ শক্তি দেখে। আমি ধীর পায়ে এগিয়ে চললাম। গ্রামে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি ছিনিয়ে দিয়ে সেই গ্রামবাসী বলল, এটাই সেই কালু ফকিরের রাস্তা না? এইখানে সে কালো জাদু চর্চা করে, আমরা দেখেছি। আমি বললাম, চিন্তা করবেন না, দেখছি কি করা যায়। যেহেতু এখানকার পিশাচ জিনকে সম্পূর্ণভাবে বিরত করতে পেরেছি, আল্লাহর সহায় থাকলে এই কালো জাদুকর বেশিক্ষণ টিকবে না, চিন্তা করবেন না। তারা চলে গেল। আমি আর নাকির জিন রয়ে গেলাম। নাকির অদৃশ্যভাবে আছে, তাকে আমি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। বাড়ির ভিতরে ঢুকে দেখি এক অদ্ভুত গন্ধ ছড়ানো, চারপাশে কালো রঙের মোমবাতি আর অশুভ প্রতীক আঁকা। আমি রুকা করা শুরু করলাম, সূরা আল বাকারা পড়তে শুরু করলাম। ভেতরে ভেতরে কম্পন শুরু হয়ে গেল, পুরো ঘরটা যেন কম্পন শুরু হয়ে গেল। লক্ষ্য করলাম সেই ঘর থেকে কালো ধোঁয়া বেরিয়ে যেতে শুরু করলো। একটা সময় কালো ফকির দেখা দিল। তার চোখ যেন রক্তবর্ণ, মুখে বন্ধ হাসি, আর বলল, তুই আমাকে থামাতে এসেছিস? তুই জানিস না আমি কত বড় শক্তিশালী। আমি ইফরিত জিন, তোমার নাকির কেউ শেষ করে দেব। ইফরিত জিনকে আমি চালান করব। তার কথা শেষ হতে ঘরের ভেতরে ইফরিত জিন প্রবেশ করলো। বিশাল আকৃতির লাল লাল চোখ আর আগুনের ভীষণ বিস্ফোরিত দেহ। সে এমন গর্জন করলো যে পুরো গ্রাম রীতিমতো কেঁপে উঠল। নাকিরের সঙ্গে সঙ্গে তার সামনে এসে দাঁড়িয়ে গেল। শুরু হলো দুজনে ভয়ঙ্কর লড়াই। নাকির আর ইফরিত আকাশে উঠে একে অপরকে আঘাত করতে শুরু করলো। ওরে বাবারে বাবা, কি সেই বিভৎস লড়াই! আমি রুকা চালিয়ে যেতে লাগলাম। আমি জানি এদের ভেতরে একমাত্র নাকির ছাড়া আর কেউই জিতবে না। আরে বাবার বাবা, নাকির সেই জিন, সেরকম প্রতাপশালী জিন, সেরকম বিশাল দেহী জিন, তার পক্ষে অসাধ্যকে সাধন করার কিছুই নেই। সে অসাধ্যকে সাধন করতে পারে, এবং সেটাই হলো যেটা আমি ভেবেছিলাম। একটা সময় নাকির ইফরিতকে মাটিতে ফেলে দিল। ইফরিত মুহূর্তেই, একেবারে মুহূর্তেই তার পুরো শরীরটা যেন বালু কণার মতো ফেটে ফেটে গেল। তারপর আল্লাহর নাম নিয়ে একে প্রচন্ড আঘাতে ইফরিতকে ধ্বংস করে দিল। সে বালু কণাকে ধ্বংস করে দিল, পুরো গায়েব হয়ে গেল। এরপর পুরো গ্রাম আবারও শান্ত হয়ে গেল। এরপর কালু ফকির আমাকে দেখে ভয় ভয় কাঁপতে লাগলো। আমি তাকে ধরে গ্রামবাসীর হাতে তুলে দিলাম। তারা গ্রাম থেকে তাকে লাথি মারতে মারতে একবার বের করে দিল। গ্রামের লোকজন আমাকে ধন্যবাদ জানালো। আমি বললাম, সবই আল্লাহর ইচ্ছে, তবে আমি গ্রামটিকে অবশ্যই 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 একদম বন্ধ করে দেব। এরপর আমি আর নাকির মিলে গ্রামের চারিপাশে তাবিজ পুঁতে দিয়ে আসলাম, যেন এরপরে আর কোনো অপশক্তি বা খারাপ কোনো কালো জাদু যাতে এই গ্রামের মানুষের উপর না করতে পারে। এরপর বাসায় ফিরে এলাম। তো এই ছিল ঘটনা, বুঝতে পারলে? সমস্যা নেই, আজকের মতো তুমি যাও, রাখেন। আমি তোমাকে অন্য সময় আরেক ভয়াবহ ঘটনা শোনাবো। নাকির জিনকে কিভাবে পেলাম, আর নাকির জিন কেন এত বেশি শক্তিশালী, আর তার জিত কেন এত বেশি। তুমি জানো, নাকির জিন এমন এক জিন, সে যদি একবার জিত করে, ওর জিতের কাছে আমিও একবার হেরে যাই। এমন হয়েছে, নাকির ছোট্ট একটা ভুলের কারণে একটা জিনকে, ভালো একটা জিনকে মুহূর্তে মেরে ফেলেছে। আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আছে ওর। আমি সময় মতো তোমাকে সব বলবো, কেমন?
আগে এটা প্রচার করে যাও। তো প্রিয় জেফরি ভাই, এই ছিল নাকির জিনের ঘটনা বা সাত্তার কবিরাজের ঘটনা। আশা করি ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে জেফরি ভাই। যদি ভালো লাগে তাহলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন ভৌতিক দুনিয়ায়। আশা করি ঘটনাটি আপনার কাছে পছন্দ হয়েছে। পছন্দ হলে কমেন্ট করে জানাবেন জেফরি ভাই। আসসালামু আলাইকুম, আমি বলছিলাম রাকিন। যদি ভালো লাগে শেয়ার করবেন এবং চারপাশকে ভালো রাখবেন। আমি এই সাত্তার কবিরাজের আরো অনেক ঘটনা পেয়েছি, আমি ধীরে ধীরে সব আপনাদের মাঝে লিখে পাঠাবো। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই রাকিন ভাই, and this is basically it. Wow, it's one word, wow. This is all about it. বলতে হবে যে মনে হলো একটা নতুন কিছু মনে হয় ভৌতিক দুনিয়া পেয়ে গেল আপনার মাধ্যমে। অসম্ভব রকম সুন্দর একটা স্টোরি ছিল এবং ঘটনার ভেতরে প্রতিটা জিনিস যেন জীবন্ত হয়ে উঠছিল বারবার। খুবই সুন্দর একটা স্টোরি ছিল, অ্যান্ড আই বিলিভ শুধুমাত্র আমার কাছে নয়, ঘটনাটি সবার কাছে অনেক ভালো লেগেছে এবং ভালো লাগবে যত কষ্ট সব সার্থক হয়ে যায়। বিকজ আমি এই ধরনের ঘটনায় আপনাদের কাছ থেকে আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইউর স্টোরি। অ্যান্ড ভাইয়া এতটুকু বলবো যে আপনি ঘটনা পাঠানো ছাড়বেন না, আপনার পরবর্তী ঘটনা অপেক্ষায় আছে। ইনশাআল্লাহ পরবর্তী ঘটনা খুব দ্রুত পাঠিয়ে দেবেন। এই বলে শেষ করছি, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আরেকটি ঘটনা আছে, ভয়ঙ্কর এক ফটো ফ্রেমের ঘটনা আছে। আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আশা করছি ঘটনাটি ভালো লাগলেই কষ্ট সার্থক হয়ে যাবে। চলুন শুরু করি আমাদের নেক্সট স্টোরি। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জেফরি ভাই, আশা করি ভালো আছেন। আশা করি ভৌতিক দুনিয়ার সকল লিসনার্সগণ ভালো আছেন। আমি ফিরোজ খান বলছিলাম মিরপুর থেকে। আজ নতুন একটি ঘটনা কালেক্ট করেছি জেফরি ভাই। যদি ঘটনাটি ভালো লাগে আপনি আপনার মতো করে শেয়ার করবেন। ঘটনাটির নাম নরপিশাচ পেতনি। শুরু করছি ঘটনা। এই ঘটনার মূল লেখকের নাম অঞ্জন কুমার। গঙ্গানগর গ্রাম, সুজলা সফলা শস্য শ্যামলা গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এই গ্রামেরই প্রাথমিক স্কুলের বাংলা শিক্ষক নিমাই মণ্ডল, মা আর ছোট্ট বোন রিয়া ছাড়া এই জগতে আর কেউ নেই ওর। বাবা মারা গেছেন অনেক আগে। অনেক সংগ্রাম, অনেক কষ্ট করে বিয়েটা পাশ করেছে নিমাই, কিন্তু আর পড়াশোনার সামর্থ্য হয়নি। আজকাল আর এত বামুনি বিদ্যায় ভালো চাকরি পাওয়া সম্ভব নয়। অনেক তন্দি করে অবশেষে স্কুলের এই কাজটি পেয়েছে সে। পারুলিয়ার নিমাইদের আদি বাড়ি, কিন্তু এখন আর ওখানে কিছুই নেই। সহায় সম্বল যতটুকু যা ছিল সব বিক্রি করে চিরকালের মতো গ্রামের পাট চুকিয়ে শহরে চলে এসেছিল। তারপরে জীবন্ত একটা সংগ্রাম, জীবন যুদ্ধে বেঁচে থাকার সংগ্রাম। মা সেলাই করছেন, রিয়া তার মাধ্যমিক পাশের বিদ্যে নিয়ে টিউশনি করছে। সবাই মিলে চেষ্টা করছে সংসার সমুদ্রটাকে পাড়ি দিতে, কিন্তু যন্ত্রণায় এই অথৈ সমুদ্রে কোনো কুল কিনারা পাচ্ছে না। এক বন্ধুর সুপারিশে নিমাই এই স্কুলের চাকরিটা খুঁজে পেল। এই কাজটা পেয়ে সংসারে যে খুব সুবিধা সচ্ছলতা এসেছে তা কিন্তু নয়, কিন্তু সংসারের নিত্য নেই হায় হায় রবটা যেন কেটে গেছে। গ্রামের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের থাকার ব্যবস্থা এই গ্রামে আছে, কিন্তু নিমাই যেহেতু বাইরে থেকে এসেছে সুতরাং তার থাকার কোনো ব্যবস্থা করা হয়নি। আপাতত তার থাকার ব্যবস্থা হয়েছে গ্রামের একটা পাশে বাঁশ, খড় আর মাটি দিয়ে তৈরি ছোট্ট একটা ঘরে। খুব অল্প জায়গার ওপরে ঘরটা তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে। সামনে বাঁশের বেড়া দিয়ে ঘেরা এক চিলতে রান্নাঘর,
আশেপাশের কয়েকটা বেল, আম, পেয়ারা আর কলা গাছ, আর একটু দূরে ঝোপালো একটা বাঁশঝাড়। এই বাঁশঝাড়ের কাছে স্নানের ব্যবস্থা আছে এবং টয়লেট আছে। দীর্ঘদিন শহরে থাকতে থাকতে অভ্যস্ত রিয়ার ভালো লাগে না গ্রামে থাকতে। বিশেষ করে বাথরুমের সমস্যা তার কাছে খুবই ভীতিকর। সে এমনিতে একটু ভীত প্রকৃতির মেয়ে। দিনের বেলা যেমন তেমন রাতের বেলা রিয়া বাথরুমে যায় না। গ্রামের মানুষ সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে সন্ধ্যা হতে না হতেই ঘুমিয়ে পড়ে। আসার সময় রিয়া কিছুটা গল্পের বই এনেছিল, মায়ের পাশে শুয়ে সেগুলো পড়েই কাটিয়ে দেয় দিন। নিমাই স্কুল ছুটির পর 2-4টে টিউশনি করে বাড়ি ফেরে। স্বাভাবিকভাবে তার আসতে একটু রাত হয়ে যায়। মাকে আর জাগতে দেয় না রিয়া। নিমাই ফিরলে তাকে খাইয়ে তবেই রিয়া শুয়ে পড়ে। এই গ্রামে সাধারণত কোনো বিনোদনের ব্যবস্থা নেই। অবস্থাপন্ন 2-4 জনের ঘরে টিভি থাকলেও সেখানে গিয়ে দেখার কোনো প্রশ্নই ওঠে না। নিমাইদের ঘরে টিভি নেই, থাকলেও দেখা সম্ভব নয়, কারণ নিমাইদের ঘরে বিদ্যুতের ব্যবস্থা নেই। হারিকেনে কাজ চালাতে হয়। থাকার জায়গা নিয়ে অসন্তুষ্ট থাকলেও আপাতত নিমাইদের করার কিছুই ছিল না। স্কুল কমিটি সিদ্ধান্ত নিয়েছে বাইরে থেকে সব শিক্ষকদের আসবে এবং তাদের স্কুলের পাশের জমিতে বাড়ি তৈরি করে দিতে হবে। ততদিন পর্যন্ত যা হোক কাটাতে হবে। এক ঘরে মা বোনের সাথে শুতে হবে নিমাইকে। সংকোচ হয়, তবু এই ভেবে সান্ত্বনা পায় যে অন্তত থাকার জন্য তাকে বাড়ি ভাড়া দিতে হবে না। এখানে জিনিসপত্র দামও বেশ কম, যাতে ওর মতো নগণ্য গ্রাম শিক্ষকদের বেশ ভালোই কেটে যায়। আস্তে আস্তে রিয়ার বর্তমান পরিবেশ নিজেকে বানিয়ে নিতে থাকে। নিমাই ছুটির দিনে গ্রামের একমাত্র মুদির দোকানে গিয়ে বসে পড়ল। সেখানে চায়ের ব্যবস্থা আছে। চা পানের জন্য অনেকেই এসে বসে। তখনই গল্প স্বল্প হয়। মুখ চোরা নিমাই কথা বলার চাইতে চায়ের ভারে চুমুক দেয় আর অন্যদের গল্প শুনে মনোযোগ দিয়ে। এবং গ্রামের কয়েকজন বৃদ্ধ এই দোকানের নিয়মিত খদ্দের। বসে বসে আড্ডা দেওয়ার ছাড়া বিশেষ কিছুই করার নেই তাদের। কত রকম আজব কথাবার্তা শোনা যায় এই বিজ্ঞানীদের কাছ থেকে, এমনকি ভূত প্রেতের প্রসঙ্গ বাদ যায় না। বলতে গেলে এটাই ওদের প্রথম এবং প্রধান বিষয়। কে কোন আমলে কি দেখেছিল, দেখে কতখানি ভয় পেয়েছিল, সেগুলোই তার বিস্তারিত বর্ণনা। এরা ভয় পায়, আবার এটা নিয়ে আবার কথা বলতেও পছন্দ করে। এদের কথাবার্তা শুনে মনে মনে হাসি পেল নিমাইয়ের। এবং যুগ কোথায় এসে চলেছে আর পড়ে আছে সে আদিম আমলে। একদিন একজন লোক হঠাৎ নিমাইকে প্রশ্ন করে, আচ্ছা মাস্টার সাহেব, আপনি ওইখানে এতদিন আছেন, কিছু দেখেন নাই? কি দেখবো? কিসের কথা বলছেন? অবাক হলো নিমাই। না মানে আপনারা সেখানে থাকেন, জায়গাটা তো ভালো না। বহুত দিন আগে এই গ্রামে এক মাইয়া ওই বেল গাছটার ডালে গলায় ফাঁস দিয়ে মারা গেছিল। আরেকজন বলতে থাকে, অনেকে দেখছে ওই মায়াটা সাদা কাপড় পরে রাতের আধারে ওইখানে ঘুরে বেড়াতে। ভয় আমরা কিন্তু সেখানে যাই না। বিস্মিত নিমাই পড়ল, কই আমরা তো কিছুই দেখিনি। আরে ওসব হলো মনের কল্পনা, চোখের ভুল, বাস্তবে ওসবের কোনো অস্তিত্ব নেই। ওদের মধ্যে একজন তখন গভীর কণ্ঠে বলে উঠল, আপনি আমাদের কথাটা বিশ্বাস করলেন না তো? তবু হেডমাস্টারে বলে জায়গাটা বদল করেন, বুঝতে পারছেন? আর একটা কথা বলে নাই, প্রতি অমাবস্যার রাতে ওইখানে। তার কথার মাঝে, আচ্ছা আমার কাজ আছে, এতটুকু বলেই তাড়াতাড়ি করে উঠে পড়ল নিমাই। তাড়াতাড়ি পা চালিয়ে দেয় বাড়ির থেকে। সর্বনাশ, গ্রামের 2-1জন মেয়ের সাথে ভাব হয়ে গেছে রিয়ার। মার কাছেও প্রতিবেশী মহিলারা যাতায়াত করা শুরু করেছে। এসব ভয়াবহ খবর ভীত বোনটির কানে যেতে বেশি দেরি লাগবে না। মুশকিল হলো দেখি আর রাত করে বাড়ি ফেরা যাবে না। কোনোদিন কোন ভয়টা ভাবে জায়গা নিয়েও মারু থুতনি আছে। তার মতে বাঁশঝাড় বেলগাছ হচ্ছে ভূতদের প্রিয় জায়গা। তিনি এসব বিশ্বাস করেন বটে, কিন্তু রিয়ার মতো কাতর হয়ে থাকেন না ভয়। সেদিন দুপুরের পর থেকে আকাশ মেঘ জমতে শুরু করলো। এলোমেলো হাওয়া দিচ্ছে, শেষে টিপটিপ করে বৃষ্টি হলো। রিয়া নিমাইকে বলল, দাদা আজ আর পড়াতে নাই গেলে? হাসি নিমাই বোনের চুলটা টেনে দিয়ে বলল, কেন রে, এত কেন ভয় কিসে তোর? মা তো থাকেনি তোর সাথে? লজ্জা করে হেসে রিয়া বলল, মা তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, আর তখন গাটা কেমন যেন ছমছম করে। তুমি দাদা বেশি রাত করো না, জলদি চলে এসো কিন্তু।
তাড়াতাড়ি আসার প্রতিশ্রুতি দিয়ে নিমাই চলে গেল ছাত্র পড়াতে। রাতে ফিরে এসে যখন ভাই বোনে একসঙ্গে খেয়ে শুয়ে পড়ল, তখন বাইরে ঝুম বৃষ্টি পড়ছিল। অনেক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল নিমাইয়ের। টয়লেটে যাবে, বাইরে বেরিয়ে দেখলো বৃষ্টিটা কমে গেছে বটে, তবে একেবারে থামেনি, পড়ছে ঝিরঝির করে। নিমাই এগোতে যাবে, নজর গেল টয়লেটের দিকে। দেখলো কি একজন যেন টয়লেট ঢুকলো। অন্ধকারে বোঝা গেল না রিয়া ছাড়া আর কে হবে। অনুমান করে নিল নিমাই, কিন্তু সঙ্গে সঙ্গে বেশ অবাকও হলো। এই গভীর রাতে এই ভরা দুর্যোগে রিয়ার মাকে ছাড়া একা একা বাথরুমে ঢুকেছে। ঘটনাটা কি? অন্য সময় তো রিয়া রাতের বাথরুমে গেলে মাকে রীতিমতো হারিকেন নিয়ে বাথরুমের দরজা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে হয়। মনে মনে খুশি হলো নিমাই, যাক রিয়ার ভয়টা তার ভেঙেছে এতদিনে। সে বাথরুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো রিয়ার বেরোপের অপেক্ষায়। আশ্চর্য, রিয়া সেই যে ঢুকেছে আর বেরোবার কোনো নাম নেই। কতক্ষণ ধরে বাইরে এভাবে দাঁড়িয়ে থাকা যায়? গায়ে গুড়ি গুড়ি বৃষ্টির ছাঁট লাগছে, জোর হাওয়া, চোখে ঘুম, অসহ্য আর থাকতে না পেরে রিমাই এবার চড়া গলায় ডাকলো, রিয়া, রিয়া, জলদি জলদি বেরিয়ে আয়। নিমাইকে চমকে দিয়ে ঘরের ভেতর থেকে রিয়া ঘুম জড়ানো গলায় সাড়া দিল, দাদা, আমি তো শুয়ে আছি, ডাকছো কেন? বিস্মিত নিমাই গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। ভেতরে কিছুক্ষণ আগে কি ঢুকলো তাহলে? তবে মনে পড়ে গেল তাদের ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে খুলে বেরিয়েছে কি? এরপর যা দেখলো নিমাই তা দেখে শিউরে উঠল। বাথরুম থেকে সাদা কাপড় পরা এক নারী মূর্তি বেরিয়ে আসছে। ঘোমটা মুখ ঢাকা, সুতরাং মুখ দেখার কোনো উপায় ছিল না। পরপর একের পর এক রকম সাদা কাপড়ে ঢাকা নারী মূর্তিটিকে বেরোতে লাগলো আর মিলিয়ে যেতে লাগলো বাঁশঝাড় আর বেলগাছের মধ্যে। বিস্মিত নিমাই নাড়াচাড়ার শক্তি হারিয়ে ফেললো। জায়গাটা জমে দাঁড়িয়ে রইল, সরে যাবে সেই শক্তিটাও নেই। এই সময় একটা মূর্তি মুখে ঘোমটা সরিয়ে নিমাইয়ের দিকে এক বিশ্রীভাবে হেসে উঠল। স্তম্ভিত নিমাই দেখলো টানা টানা দুটো চোখে মনি নেই, লাল রক্তে ভরা, নাক নেই, মুখের মধ্যে লম্বা লম্বা তীক্ষ্ণ দুপাটি দাঁত, লম্বা জিভটা যেন বেরিয়ে আছে এক পাশে। সাহসী ছেলের নিমাইয়ের সমস্ত আত্মা যেন কেঁপে উঠল। বিশ্বাসের ভিতটা যেন টলে গেল। কিভাবে ঘরে ঢুকে সে দরজা বন্ধ করেছিল সে মনে করতে পারল না। ধর 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 করে খামছে সে। গায়ের লোম দাঁড়িয়ে গেছে ওর, ভয় শিহরণে গায়ের কাটা দিচ্ছে ওর। মা বাবা রিয়ার কাউকে ডাকতে পারলো না। বিছানায় শুয়ে আচ্ছন্নের মতো শুয়ে রইল, আর কিছুই মনে করতে পারল না। পরের কটা দিন কেমন যেন উদ্ভ্রাস্তের মতো কাটলো। ভালো করে খেত না, কাজে গেল না, শরীরও খারাপ, অজুহাতে বিছানায় শুয়ে পড়ল। মা আর রিয়া তো হতভম্ব। নিমাই তো কখনো কাজ মিস করে না, আবার পরিষ্কার করে কিছু বলছেও না। হয়েছেটা কি ওর? শক্ত মনের মানুষ নিমাই অনেক কষ্টে জোয়াল শক্ত করে নিজেকে সামলালো। সে ঠিক করলো হেডমাস্টার সাহেবকে বলে সে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করবে। যদি ব্যবস্থা হয় তো ভালো, না হলে চাকরি সে ছেড়ে দেবে। সে ভয়ঙ্কর দৃশ্য দেখে তাতে তার মাঝে মাঝে সন্দেহ হলো। সে রাতে প্রকৃতি সে কি দেখেছিল? পেতনি, পিশাচ? সত্যি কি তাহলে এই পৃথিবীতে অশরীরী অপার্থিব অস্তিত্ব আছে? রহস্যময় এই পৃথিবীর কতটুকু সে জানে? হেড স্যারকে বলেও কোনো লাভ হলো না। তিনি এত তাড়াতাড়ি কোনো বিকল্প বাড়ির ব্যবস্থা করতে পারলেন না। শুধু নিমাইয়ের কথার ঘরে পাশে যেন নতুন একটা টয়লেট বাঁধিয়ে দিলেন, আর পুরনো টয়লেটটা বাঁশতলা দিয়ে বন্ধ করে দিল। সে রাতের কথা সে কাউকে বলতে পারেনি। রিয়া জানলে খুব খারাপ হবে। বোনকে সে প্রাণের সমান ভালোবাসে, ওর কোনো ক্ষতি সে হতে চাইবে না। অন্য চাকরির সামনে রইল, আর গ্রামে সে থাকবে না। কিছুদিন পর থেকে নিমাই খেয়াল করলো রিয়া আর আগের মতো হাসে না, দুষ্টুমিও করে না, সবসময় কেমন যেন গম্ভীর হয়ে থাকে। মায়ের সাথে কথা বলে নিমাই আরো ভয়াবহ ব্যাপার হলো যে রিয়া আজকাল একা একা বাসভবনে ঘুরে বেড়ায়, বটতলায় বসে থাকে। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার,
কি করে যেন পুরোনো টয়লেটটার পাশ সরিয়ে পরিত্যক্ত টয়লেটের ভেতরে ঢুকে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। স্তম্ভিত হয়ে গেল নিমাই। যেভাবে বাঁশ টাস দিয়ে রেখেছে পুরোনো টয়লেটটা বেঁধে রেখেছিল, তাতে অন্যের সাহায্য ছাড়া সেই সব বাঁশ সরানো অসম্ভব। মায়ের কপালে চিন্তার রেখা। কাঁপা কাঁপা গলায় বললেন, শোভানো মেয়ে, ওই বিয়েটা দিলেই ভালো হতো রে। তাছাড়া জায়গাটারও বদনাম আছে, এখান থেকে সরে গেলেই ভালো হয়। নিমাই বলল, চিন্তা করো না মা, চট করে তো আর চাকরি ছাড়া যায় না। আমি অন্য চাকরি দেখছি, এখানে আর থাকবো না। রিয়ার বিয়ের ব্যবস্থা করবো, কেমন? তুমি ওকে একটু নজরে নজরে রাখো, বাইরে বেরোতে দিও না। সেদিন নিমাই সারাটা দিন কেমন যেন মনে হয়ে রইল। কিছুতেই কাজে মন বসছে না। কেমনই ভাবে কেমনে করে রিয়া একা হাতেও সব বাঁশ সরাতে পারল? কেনই বা হঠাৎ করে এমন পাল্টে গেল? অবচেতন মনের অজানা আশঙ্কায় সে যেন শিহরিত হয়ে উঠল। সেদিন সকাল থেকে আকাশ মুখভার, উথাল পাথাল হাওয়া, ঝড় বৃষ্টি, হাওয়া অসংখ্য। এখনো রিয়া দাদার জন্য রাতে অপেক্ষা করছে ঠিকই, কিন্তু খেতে দেবার সময় কোনো কথা বলে না। নিমাই এটা সেটা বলে কথা বলে দেয়, কিন্তু রিয়ার দিকে কোনো উত্তর আসে না। সারাদিন ক্লান্ত নিমাই আর বিশেষ কিছু ভাবনা চিন্তা করতে পারে না। সে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। তারপর রিয়া কি করে নিমাই জানে না। আজ নিমাই রোববার সময় কোথাও রিয়ার দেখা পেল না। আজ আর কেউ ওখানে তাড়াতাড়ি ফেরার আবদারও করলো না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিমাই কাজে গেল। কাজ থেকে ফেরার পর দারুণ খুশি ছিল নিমাই। ওর এক ছাত্রের বাবা বন্ধুর বিশাল চালডারের আড়ত আছে বাজারে, সেখানে ক্যাশিয়ারের কাজ ব্যবস্থা হয়ে গেছে। আড়তের পাশেই মালিকের ঘর, সেখানে দুটো ঘর ওকে দেওয়া হবে, যেখানে ওর পরিবার গিয়ে উঠবে। মালিক লোকটিও ভালো মানুষ, ভালো মাইনে ছাড়াও অনেক সুযোগ সুবিধার আশ্বাস দিয়েছেন নিমাইকে। এই সুখবরটা মাকে দেওয়ার জন্য তার আর সইছে না। সকাল পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য হলো না নিমাইয়ের। আজ সারাদিন আকাশ মেঘলা ছিল। কিছুক্ষণ আগে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির বেগ ততটা নয় যতটা প্রকৃতি থমথমে এবং গা ছমছম করে উঠল নিমাইয়ের। ঘরের সামনে এসে দেখলো, এ কি খরাজ অন্ধকার। রিয়ার আলো না জেনে শুয়ে পড়েছে। অন্যদিন রিয়া উঠোনে জলের বালতি রেখে দেয় নিমাইয়ের হাত মুখ ধোয়ার জন্য। তার সারা পেরে আলো হাতে করে এসে দাঁড়ায়। আজ রিয়া না জলের বালতি রেখেছে, না আলো হাতে এসে দাঁড়ালো। নিমাই কয়েকবার রিয়া রিয়া বলে ডাকলো, কেউ সাড়া দিল না। শুধু ভেতর থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ পেল। কি রিয়া কাঁদছে? বিস্মিত হয়ে নিমাই জিজ্ঞেস করলো, খুশি খুশি কি হয়েছে, কাঁদছিস কেন? বলতে বলতে হারিকেনটার দিকে এগিয়ে গেল নিমাই। দেশটা আমি এমন সময় আকাশে বিদ্যুৎ চমকে উঠল। সে আলোয় দেখতে পেল বিছানায় মা চিত হয়ে শুয়ে আছেন। তার পাশে হাঁটতে মুখ মুছে বসে আছে এবং সে মিহি সুরে কেঁদে চলেছে রিয়া। বাতি জ্বালাতে হলো না। আকাশে আবারও বিদ্যুৎ চমকে গেল। সে আলোয় দেখা গেল মার দুটি চোখ খোলা, বিস্ফোরিত, গলা বুক যেন রক্তে ভেসে যাচ্ছে। মা আর বেঁচে নেই। রিয়া, রিয়া! আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল নিমাই। ধীরে ধীরে মুখ খুলল নিমাই। নিমাইয়ের মেরুদণ্ড পেয়ে যেন হিম শীতল বাতাস বয়ে গেল। সর্বাঙ্গ কেঁপে উঠল, থর থর করে কাঁপছে। এইটাকে এইটাকে! সে টানা টানা চোখ দুটো যেন বমি নেই, লাল রক্তে ভরা, নাক নেই, লম্বা লম্বা দুপাটি দাঁত, জিভটা এক পাশে বেরিয়ে আছে। সে ঝড় রাতে দেখা অশুভ পেতনিটা। ধীরে ধীরে পিছু হাঁটছিল নিমাই। থেমে গেল। রিয়ার দেহে ভর করা পিশাচিনী ঝাঁপিয়ে পড়ল নিমাইয়ের উপরে। তীক্ষ্ণ দাঁত তার গলার কণ্ঠনালীটা এক টানে রীতিমতো ছিঁড়ে ফেলল। চিৎকার করার অবকাশটাও পেল না নিমাই। এই ছিল গল্প জেফরি ভাই। যদি গল্পটি ভালো লাগে পড়ে শোনাবেন। গল্পটির নাম নরপিশাচ পেতনি।
আবারও বলে দিচ্ছি জেফরি ভাই, মনে রাখবেন গল্পের মূল লেখকের নাম অঞ্জন কুমার। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন আপনার সুমধুর কণ্ঠে। God, what a story, man! What a story! অনেক দিন পর একটা বেশি জোস স্টোরি পেলাম। ও বেশি জোস ভাই, অনেক বেশি জোস একটা স্টোরি ছিল। আই বিলিভ প্রত্যেকটা মানুষ পছন্দ করবে স্টোরি। ওফ বেশি ভয়ঙ্কর ছিল। নরপিশাচের ঘটনাগুলো একটু বেশি জোস হয়। ওফ বেশি জোস ভাই, বেশি জোস। অনেক ভালো ছিল ভাই। ওয়েলকাম ব্যাক ফিরোজ ভাই। আপনার স্টোরি থাকা মানেই ভৌতিক দুনিয়ার প্রাণ থাকা। সত্যি বললাম, what a story, what a story. This is absolutely super cool story, absolutely super cool story. অসম্ভব রকম ভালো লেগেছে ভাই। অ্যান্ড আই বিলিভ আমার কাছে শুধু নয়, সবার কাছে ঘটনাটি ভালো লেগেছে। অদ্ভুত গল্প ছিল না? সবাইকে মেরে ফেললো। ওরে বাবা রে বাবা, সেই গল্প ছিল ভাই। ভালো লাগছে। এক কথা উড়ে গেছে গল্প। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আমাদের প্রিয় ফিরোজ ভাই। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। চলে যাচ্ছে আজকের মতো। অ্যান্ড যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো, আপনারা যদি চান আপনারা ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠাতে পারেন। দুটি ওয়ে আছে, একটা ইমেল আর হচ্ছে হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে ভৌতিকদুনিয়া@gmail.com, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01400930111। অবশ্যই শুরুতে লিখবেন ভৌতিক দুনিয়ার ঘটনা, দিস ইজ বেসিক্যালি ইট। আর তেমন কিছু করা লাগবে না, ঘটনাটি পাঠিয়ে দিয়ে আমাকে নক দিবেন, আমি ডেফিনেটলি আপনার স্টোরিটা শেয়ার করে দেবো। সো দিস দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন পর্বতে আগামীকাল ইনশাল্লাহ। দারুণ এক ঘটনা নিয়ে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।